হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেজ। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। তো এই একমাত্রিক গতি কি? হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন? দেখো, একমাত্রিক গতি বোঝার আগে প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ মোশন, কারণ ওয়ান ডাইমেনশনাল মোশন তাহলে একমাত্রিক গতি। এই মোশনটা বোঝার জন্য আমাদের যে বিষয় সম্বন্ধে বোঝা প্রথমে জরুরি হয়ে পড়বে সেটা হচ্ছে হোয়াট ইজ রেস্ট, অর্থাৎ স্থিতি বলতে আমরা কি বুঝি। যদি কোনো স্থির বস্তুর অস্তিত্ব মহাবিশ্বে আমরা খুঁজে না পাই তাহলে মহাবিশ্বে কোনো গতিশীল বস্তুকেও আমরা খুঁজে পাবো না। গতি এবং স্থিতির মধ্যে একটা ওতপ্রোতভাবে একটা মিলন অর্থাৎ সম্পর্ক আছে। তাহলে এই যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এরা, অর্থাৎ এদের মধ্যে যে এই একটা অবিচ্ছেদ্য প্রেমের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে তোমাকে আগে বুঝতে হবে। অর্থাৎ রেস্ট এবং মোশনের মধ্যে যে প্রেম রয়েছে সেটা তোমার আগে বুঝতে হবে, তারপর তুমি বুঝতে পারবে ওয়ান ডাইমেনশনাল মোশন। তো ওয়ান ডাইমেনশনাল মোশন বোঝার আগে ওই জন্যই আমরা রেস্ট এবং মোশনকে নিয়েই আলোচনা করব। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। উদাহরণের তিনটে বিশেষ চরিত্র নিয়ে আমি আলোচনা করব, আশিক, বেবো এবং চাঁদনি। তাহলে আশিক যখন থাকবে তখন সেখানে আশিকি তো থাকবেই, মে আশিক হু তু মেরি আশিকি। তো আশিক যখন থাকবে তখন প্রেম ভালোবাসার সম্পর্ক সেখানে চলে আসবে। তো জাস্ট উদাহরণ, আর কিছুই নয়, এখন সেই বয়সটা নয়, সুতরাং জাস্ট ফর ফান, এক্সট্রা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পড়াশোনা হবে না, শুধু সম্পর্কে জড়িয়ে যাবে, সম্পর্ক ছাড়িয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আশিক প্রথমে দেখছে একটা মডার্ন টাইপের কোনো মেয়ে একটা বিল্ডিংয়ে বসে রয়েছে। ঠিক আছে, মডার্ন টাইপের মেয়ে, তাই বেবো মে বেবো দিল মেরা লেলো। চলো, তাহলে বেবো এখানে বসে রয়েছে, আর চাঁদনি, ও মেরি চাঁদনি, তাহলে চাঁদনি কোথায়? রাস্তা দিয়ে চলছে। তাহলে চলো, আশিক দুটো ব্যক্তিকে অবজার্ভ করছে, মানে দুটো ব্যক্তিকে দেখছে, যার মধ্যে বেবো এই যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ে বসে আছে। কোথাও বিল্ডিংয়ের মধ্যে বসে রয়েছে, কাঁচের জানলা আছে, সেখান দিয়ে আশিক ওকে দেখছে। চলো, এবং সেই একই সঙ্গে আশিক, ম্যান উইল বি ম্যান, আশিক যখন, তাহলে সে বেবোকে শুধু দেখবে তা তো হবে না, চাঁদনিকে ছেড়ে দেবে না। চলো, তাহলে আশিক দেখবে বেবো এখানে বসে রয়েছে এবং চাঁদনি এখান থেকে চলছে রাস্তায়, ভালো করে বোঝো। আর আশিক কি করছে? আশিক এখানে বসে আছে, ভালো করে দেখো। তাহলে আশিক যখন বসে থাকবে তখন সে বেবোর দিকে যখন তাকাবে, তখন মনে করো আশিকের ঘড়িতে, আশিকের যে ঘড়ি রয়েছে সেই ঘড়িতে তখন মনে করো সকাল 9টা বাজে, সকাল সকাল পৌঁছে গেছে। সকাল সকাল রাস্তার ধারে বসে মেয়েগুলোকে দেখতে শুরু করেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যদি আশিক থাকে তাহলে রাগ করো না, জাস্ট ফর ফান, মনে রাখার জন্য তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো। কিন্তু তুমি যদি কোনো জিনিস গালাগালি করে মনে রাখো সেটা তো আর তুমি সবার সামনে বলতে পারবে না। তো যাই হোক, চলো, মনে রাখার জন্য জাস্ট বলা হলো, এছাড়া অন্য কিছুই নয়। যে কোনো খারাপ জিনিস মনের মধ্যে বারবার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা চলো, তো আশিক দেখলো তার ঘড়িতে সকাল 9টা বাজে। এমতো অবস্থায় সে বেবোর দিকে তাকালো, বেবো এখানে বসে রয়েছে। এখন আশিক বেবোকে ভালোভাবে অবজার্ভ করছে, দেখছে, স্বাভাবিক ব্যাপার, দেখবে, সুন্দরী মেয়ে ওখানে বসে রয়েছে, আশিক দেখবে না? তা তো আর হয় না। তো চলো, এবার আশিকের ঘড়িতে 9:30 বেজে গেল। এদিকে মা ডাকছে ফোন করে, বাবা আয়, খেতে চলে আয়, খেতে চলে আয়। কিন্তু বাবা এখানে বসে যে মজা পাচ্ছে, ও কি আর সহজে বাড়ি যাবে? তো চলো, 9টা থেকে 9:30 বেজে গেল, আশিক দেখছে যে বেবো ওখানেই বসে আছে। হয়তো বা বেবো আশিককে দেখছিল বা চাইছিল যে আশিক ওকে দেখুক। তো চলো, এমনটি হয়।
এবার আশিক বেবুকে দেখছিল বললাম, তাহলে কত সময় ধরে দেখলো? 30 মিনিট টাইম ধরে। তাহলে 30 মিনিট টাইম ধরে আশিক বেবুকে অবজার্ভ করলো, দেখলো, এবং তাতে আশিক যে পজিশনে বসে রয়েছে অর্থাৎ যে অবস্থানে বসে রয়েছে এবং বেবো যে অবস্থানে বসে রয়েছে সেই অবস্থানের মধ্যে যে মিনিমাম দূরত্ব অর্থাৎ ন্যূনতম দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব, সেই দূরত্বের কোনো কি পরিবর্তন হয়েছে? এই 30 মিনিটে আশিক এবং বেবোর মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন কি হয়েছে? হয়নি। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আশিকের সাপেক্ষে বেবোর দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। আশিক ওকে পাহারা দিচ্ছিল, ওকে অবজার্ভ করছিল, দেখছিল, কিন্তু আশিকের থেকে বেবোর দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি বলবো আশিকের সাপেক্ষে বেবো স্থির অবস্থায় আছে। ভালো করে বোঝো। তাহলে আমি বলেছি আশিকের সাপেক্ষে বেবো স্থির অবস্থায় রয়েছে। কারোর সাপেক্ষে বেবো কি গতিশীল হতে পারে? কারোর সাপেক্ষে বেবো কি গতিশীল হতে পারে? চলো দেখে নেওয়া যাক। তাহলে বললাম আশিকের সাপেক্ষে বেবো স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে। তাহলে বেবোর ভেলোসিটি অফ বেবো, তাহলে আমি যদি বলি ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক কি হবে? 0 হবে। তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন যদি না হয় তাকে আমরা গতিশীল বস্তু বলতে পারবো না। তাহলে যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করবে, তাহলে এখানে দেখো সময় অতিবাহিত হয়েছে কিন্তু বেবো এবং আশিকের মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন হয়নি, ঠিক আছে। সেই জন্য বেবো আশিকের সাপেক্ষে স্থির অবস্থায় আছে, তাই ওর গতিবেগ 0 আমরা বলে দিতে পারি। চলো এবার দেখো এই একই ব্যক্তি যে ওখানেই বসে রয়েছে সে আবার কারুর সাপেক্ষে কিন্তু গতিশীলও হতে পারে। ভালো করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। চলো এবার আশিক এখানে বেবোকে দেখছে। এখন সীমিত অবস্থায় আশিকের গার্লফ্রেন্ড এই রাস্তা দিয়ে যাচ্ছিল চাঁদনি। এতদিন ধরে আশিক তার সঙ্গে গান করেছে, চাঁদনি ও মেরে চাঁদনি। চলো এবার এখন এসে হঠাৎ করে বেবো শুনলে তো হবে না, চাঁদনি মানবে না। তো চলো চাঁদনি এবার কি করার চেষ্টা করবে? চাঁদনি এখান দিয়ে যেতে যেতে দেখেছে যে আশিক এই দিকে কাউকে দেখছে, কাউকে অবজার্ভ করছে। এখন স্বাভাবিক ব্যাপার, চাঁদনি তো দেখবেই যে ওদিকে কে আছে, কাকে এমন আমার থেকে সুন্দরী হয়ে গেল যে তার দিকে এতক্ষণ এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো চাঁদনি এবার বেবোকে দেখতে পেল, পরে ব্যবস্থা হবে। তো চাঁদনি এবার বেবোকে দেখতে পেল। বেবোকে দেখে দেখলো বেবো যে মুহূর্তে চাঁদনি বেবোকে দেখতে পেল সেই মুহূর্তে দেখলো চাঁদনির থেকে বেবোর যে দূরত্ব সেই দূরত্বটা দেখলো এতটা। মনে করলাম যে চাঁদনি এবং বেবোর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা এটা হবে। এই দূরত্বটা আমি মনে করলাম যে 100 মিটার। তাহলে চাঁদনি দেখতে পেল বেবো তার থেকে 100 মিটার দূরত্বে রয়েছে, ঠিক আছে। এখন চাঁদনি যে মুহূর্তে বেবোকে খেয়াল করেছিল তখন চাঁদনির ঘড়িতে তখন আমি ধরে নিলাম যে চাঁদনির ঘড়ি যেটা রয়েছে সেই ঘড়িতে সেই মুহূর্তে 9:15 বাজে। তাহলে 9:15 AM। তাহলে চাঁদনি যে মুহূর্তে বেবোকে ফার্স্ট টাইম দেখলো সেই মুহূর্তে দেখলো বেবো চাঁদনির থেকে 100 মিটার দূরত্বে রয়েছে এবং চাঁদনি ঘড়ি দেখলো যে এত সকাল সকাল কোন মেয়েকে এসে দেখছে, দাঁড়াও ব্যবস্থা হবে। তো চলো তখন দেখলো তার ঘড়িতে 9:15 বাজে। এখন চাঁদনি ওখানে দেখলো, ঠিক আছে, কিন্তু রাগে গজগজ করতে করতে ওখান থেকে দাঁড়িয়ে থাকলো না, সে ওখান থেকে চলতে শুরু করলো। তো চলো চাঁদনি এবার চলতে শুরু করেছে। তাহলে চাঁদনি এবার এই রাস্তা বরাবর মনে করি চলতে শুরু করেছে, এই রাস্তা বরাবর চাঁদনি যাচ্ছে। এখন ভালো করে তুমি খেয়াল করো যে মুহূর্তে চাঁদনি এখানে পৌঁছবে, চাঁদনি যদি রাস্তা দিয়ে এবার চলতে শুরু করে তাহলে বেবোর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে চাঁদনির দূরত্বের কি পরিবর্তন হচ্ছে না? ভালো করে দেখো,
এখানে যখন চাঁদনি ছিল তখন দেখেছিল 9:15 বাজে। তারপর ও হাঁটতে শুরু করলো এখান থেকে, তাহলে সময় নিশ্চয়ই আর 9:15 নেই, সময় কিছুটা অতিবাহিত হয়েছে। যখন 9:20 বাজলো, তখন চাঁদনি দেখালো এই পজিশনে এসে পৌঁছেছে। ভালো করে বোঝো, 9:20 যখন বাজলো তখন চাঁদনি এই পজিশনে এসে পৌঁছেছে। তাহলে এই যে বেবো থেকে চাঁদনির দূরত্ব, সেই দূরত্বটা এখন কি আর 100 মিটার আছে? নেই। তার মানে আমরা বলতে পারি সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে দূরত্বেরও পরিবর্তন হয়েছে, তাই তো? তাহলে বেবো থেকে চাঁদনির দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি সময়ের সঙ্গে সঙ্গে দূরত্বের পরিবর্তন হয়, ঠিক আছে, তখন কি হবে? তখন বস্তুকে আমরা আর স্থির বস্তু বলে মনে করব না। অর্থাৎ এই যে গতিশীল অবস্থায় চাঁদনি রয়েছে, সে বেবোকে ভাবতে পারবে বেবো বসে আছে, কিন্তু বাস্তবে বেবোর দূরত্ব তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে, বা দূরত্ব কমে যায়, তাহলে চাঁদনি বলতে পারবে যে বেবোর আমরা যদি বলি ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু চাঁদনি, চাঁদনির সাপেক্ষে বেবোর যে গতিবেগ, সেই গতিবেগটা কিন্তু শূন্য নয়। তাহলে আমরা বুঝলাম সেই গতিবেগটা কিন্তু শূন্য নয়। তার মানে একই বস্তুর কোনো গতিশীল অবজারভার যদি দেখে, তাহলে সেই বস্তুকে গতিশীল বলে মনে করবে, যদিও সেই একই বস্তুকে অন্য কোনো অবজারভার স্থিরভাবে দেখছে। তাহলে দেখো, তার মানে বিষয়টা হচ্ছে এই দুটো গতিবেগ বলার সময় আমরা কিন্তু একটা কথা বলেছি, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু চাঁদনি। তার মানে কারোর রেসপেক্টে ছাড়া গতিবেগকে বোঝানো সম্ভব নয়। তার মানে কোনো বস্তু গতিশীল, তার মানে সে কারুর সাপেক্ষে গতিশীল। কেন? এবার আরো ভালো করে জিনিসটা বোঝো। ধরো রাস্তার মধ্যে একটা বাস চলছে, এই যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে একটা বাস চলছে। এক্ষুনি আমরা দেখছিলাম যে আশিক এবং বেবো পরস্পরের থেকে স্থির দূরত্ব বজায় রেখে ওরা ওখানে ছিল। বোঝা গেল? আচ্ছা, আর দেখছিলাম চাঁদনির আগে গজগজ করতে করতে এখান থেকে এই রাস্তা বরাবর চলে যাচ্ছিল, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এবার 9:30 বেজে যাচ্ছে, তারপরেও ছেলে খেতে যাচ্ছে না, মা বারবার ফোন করছে। ছেলে তাড়াহুড়ো করে খেয়ে এসে আবার এখানে যখন এলো তখন দেখলো বেবো বাসে উঠছে। তাহলে বেবো বাসে উঠছে, এখন বেবো বাসের মধ্যে এখানে এসে দাঁড়িয়ে পড়লো। আচ্ছা, আশিক তখন কি করবে? তাড়াতাড়ি যেখানে যাচ্ছে, বাবা সঙ্গে একটু যাই, কোথায় যাচ্ছে দেখে আসি, টাকা পয়সা যা লাগবে বাস ভাড়া পরে দিয়ে দেওয়া যাবে, দরকার হয় বাস মালিকের বাসন মেজে দিয়ে আসবো, কিন্তু বাসে তো আপাতত উঠে যাই। তো আশিকও বাসে উঠে গেল। এখন আশিক এখানে দাঁড়িয়ে রয়েছে মনে করো বাসের মধ্যে, আর বেবো এখানে দাঁড়িয়ে রয়েছে। আশিক আবারও সেই রকম দৃষ্টি দিয়ে বেবোকে দেখছে, ভালো কথা, কিন্তু দুজনেই বাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার বাসটা চলতে শুরু করলো। এবার তুমি দেখো আশিক এবং বেবো এখন এই গতিশীল বাসের মধ্যে রয়েছে। এখন আমি বলছি বাসটা গতিশীল, কি করে বুঝলে বাসটা গতিশীল? সেটাই বা বুঝবো কি করে? দেখো, চাঁদনিকে আনতে হবে। চাঁদনি রাস্তা দিয়ে যাচ্ছিল, চাঁদনি দেখলো, জানলা দিয়ে দেখলো যে আশিক আর বেবো কি করেছে, বাসের মধ্যে এবার চড়ে বসেছে, তাই তো? এবার দেখো বাসটা চাঁদনির সাপেক্ষে, যখন চাঁদনি এখানে রয়েছে তখন সে যদি বাসটাকে খেয়াল করে, তাহলে বাসটা তার সাপেক্ষে কি করছে? আস্তে আস্তে দূরত্ব কমাচ্ছে। তারপর তাকে পার করে বাসটা যখন এই সাইডে চলে যাবে তখন দূরত্ব বাড়াবে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কি বুঝলাম? যে চাঁদনি এখানে অবজারভার হয়ে গেল, দেখতে শুরু করলো কাদেরকে? আশিক এবং বেবোকে, যারা বাসের মধ্যে রয়েছে। এবার বাসটা চাঁদনির সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব কমাচ্ছে বা বাড়াচ্ছে। তার মানে চাঁদনি বাসটাকে কি ধরনের বাস মনে করবে? গতিশীল না স্থির?
অবশ্যই গতিশীল বাস মনে করবে। বুঝলে? আচ্ছা, এখন চাঁদনি কেবলমাত্র বেবকে যদি দেখে, তাহলে বেবকে সে বাস যে গতিবেগে যাবে, বাসের মধ্যে থাকা প্রত্যেকটা ব্যক্তি সেই একই গতিবেগে যাবে, অর্থাৎ বেবকেও গতিশীল মনে করবে, আবার চাঁদনি আশিককেও গতিশীল মনে করবে। বুঝলাম? আচ্ছা চলো, কিন্তু আশিক এবং বেবো ওরা তো বাসের মধ্যে রয়েছে এবং আশিক খুব মজায় মজায় আছে। এখন বাইরের দিকে কে ওকে দেখলো না দেখলো তো এখন দেখার সময় নেই, ও তো অনলি বেবোর দিকেই এরকম চোখ নিয়ে দেখতে শুরু করেছে, তাই না? তাহলে আশিক কিন্তু বেবোর দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছে, তার প্রকৃতির বাইরে কি ঘটে গেল তার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই, এখন পুরো অসামাজিক মতো হয়ে গেছে, এখন শুধু একটাই দৃষ্টিভঙ্গি, বেবোকে দেখব। তো চলো, ও বেবোকে নিরীক্ষণ করতে শুরু করলো, বাইরের দিকে কোনো খেয়াল নেই কোথায় কি হচ্ছে। তো দেখো, সময়ের সঙ্গে সঙ্গে বাস যতই জোরে চলুক আর যাই করুক না কেন, আশিক এবং বেবোর মধ্যে কি দূরত্বের পরিবর্তন হচ্ছে? এইটুকু যে আশিক আর বেবোর মধ্যে যে দূরত্বটা ছিল, বাসটা চলুক বা না চলুক, তাদের মধ্যে দূরত্বের কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তার মানে এবারও আশিকের সাপেক্ষে বেবোর গতিবেগ, আশিকের সাপেক্ষে বেবোর গতিবেগ কি হবে? শূন্য হবে। তার কারণ বেবোকে আশিক কেমন দেখবে? বেবোকে আশিক স্থির দেখবে। তাহলে কি বললাম? ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক ইজ ইকুয়াল টু 0। একইভাবে এবার মনে করো, এতবার যখন বারবার আশিক ওকে দেখছে, বেবোরও এবার ইচ্ছে হচ্ছে যে চলো, ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে, কি বলতে চায় একটু দেখি। তাহলে ওর দিকে বেবো একটু তাকালো। তাকালে এবার দেখো, ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু বেবোর সাপেক্ষে আশিকের গতিবেগ যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে সেই গতিবেগটা কেমন হবে? গতিবেগটাও শূন্য হবে। তার কারণ কি? তার কারণ বেবোর থেকে আশিক দূরেও সরে যাচ্ছে না, কাছেও আসছে না, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তারা নিজেরা একে অপরকে কি মনে করবে? একে অপরকে স্থির মনে করবে। দেখো, আগে আশিকের সাপেক্ষে বেবো স্থির ছিল, বেবোর সাপেক্ষে আশিক স্থির ছিল, তাই তো? বেবো ঘরের মধ্যে বসেছিল আর আশিক রাস্তার পাশে কোনো একটা খাম্বার উপরে বসেছিল, খাম্বা এবং ঘর দুটোই তার নড়ে চড়ে ওখান থেকে চলে যাচ্ছিল না, সেই জন্য বেবো এবং আশিকের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হয়নি সময়ের সঙ্গে সঙ্গে, তাই ওরা একে অপরকে স্থির মনে করছিল। কিন্তু এখন দুজন যখন বাসের মধ্যে গিয়ে দু জায়গায় দাঁড়িয়ে পড়লো, বাসটা গতিশীল হলেও ওরা নিজেদের একে অপরের সাপেক্ষে কোনো স্থান পরিবর্তন করেনি, তাই ওরা স্থির বস্তু বলেই আবার গণ্য হয়েছে। যদিও চাঁদনি আগে যখন এই পজিশন থেকে আশিককে দেখেছিল, চাঁদনি দাঁড়িয়ে এই পজিশন থেকে যখন আশিককে দেখেছিল, তখন চাঁদনি দেখেছিল আশিক বসে আছে। তার কারণ চাঁদনি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যে আশিক বেবোকে দেখছে, কে ওই বেবোটা দেখিনি, তারপর বাড়ি গিয়ে আশিকের ব্যবস্থা করব, তাই না? এই করার জন্য সে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। তার মানে সেই মুহূর্তে চাঁদনির সঙ্গে আশিকের দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি দূরত্বের পরিবর্তন না হয়, সময়ের সঙ্গে সঙ্গে যদি দূরত্বের পরিবর্তন না হয়, তাহলে তাকে গতিশীল বলা যাবে না। তাই চাঁদনি আশিককে স্থির বলেই দেখেছিল। তাহলে ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু চাঁদনি ইজ ইকুয়াল টু 0 ছিল এই পজিশনে, অর্থাৎ খাম্বার উপরে যখন আশিক বসেছিল। কিন্তু সেই একই চাঁদনি যখন সেই আশিককে বাসের মধ্যে দেখলো, বাসটা যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে চাঁদনির থেকে দূরত্ব পরিবর্তন করছিল, তাই বাসের মধ্যে থাকা আশিকও সময়ের সঙ্গে সঙ্গে চাঁদনির থেকে দূরত্বের পরিবর্তন করছিল। তাই এখন যদি বাসের জানলা দিয়ে চাঁদনি আশিককে দেখে, তাহলে সে কি দেখতে পাবে? সে দেখতে পাবে সময়ের সঙ্গে সঙ্গে আশিক তার দিকে সরে আসছে, তারপর তার থেকে দূরে সরে যাচ্ছে। তাই তো? বেবো কাছে এসে গেছে, তাই তো? আগে তো কাছে ছিল না, সেই জন্য আগে কাছে আসছিল, তাই তো? এখন বেবো এসে গেছে, তাই আস্তে আস্তে দূরেও সরে যাবে। এরকম বদমাইশিই তো করো, তো চলো, করবে না। এবার
তাহলে দেখতে পাচ্ছি যে বাসটা যখন চাঁদনির কাছে চলে আসছে তখন বাসের মধ্যে থাকা আশিকও চাঁদনির কাছে চলে আসছে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে আশিক চাঁদনির থেকে কি হচ্ছে, দূরত্ব কমাচ্ছে বা বাড়াচ্ছে, কিছু একটা হচ্ছে। তার মানে আমরা যদি বলি ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু চাঁদনি, সেটা কত হবে? অবশ্যই শূন্য হবে না, কিছু একটা গতিবেগ থাকবে। কিন্তু এখানে আমরা কি দেখেছিলাম? এখানে আমরা দেখেছিলাম ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু চাঁদনি ইজ ইকুয়াল টু 0 ছিল। তার মানে এই গল্পে আমরা অনেকগুলো পাজল খুঁজে পেলাম। কি কি পাজল দেখি? এই সিস্টেমটা, বাসের মধ্যে থাকা দুজন ব্যক্তি তারা গতিশীল হলেও নিজেদের গতিশীল বলে মনে করছে না, তাই তো? কিন্তু বাসটাকে যে দেখছে অর্থাৎ চাঁদনি, সে দেখছে তারা দুজনেই গতিশীল, তাই তো? এখন আবার যখন খাম্বার উপরে বসে আশিক বেবোকে দেখছে তখন দেখছে বেবো স্থির, তাই তো? কিন্তু কিন্তু হাঁটতে হাঁটতে চাঁদনি যখন বেবোকে দেখছে তখন দেখছে বেবো গতিশীল। আরে মুশকিল। তার মানে কি, কোনো বস্তুর গতি বা কোনো বস্তুর স্থিতি বোঝানোর জন্য আমরা সবসময় অন্য কারোর সাহায্য নিচ্ছি। দেখো, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু চাঁদনি, ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু চাঁদনি, ভেলোসিটি অফ আশিক উইথ রেসপেক্ট টু বেবো। তার মানে আমরা গতিবেগ বর্ণনা করার জন্য সবসময় কারুর সাপেক্ষে তুলনা করি। যার সাপেক্ষে কারুর গতিবেগটা বলা হচ্ছে, এই সাপেক্ষটাই হচ্ছে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। আমরা রেফারেন্স ফ্রেম সম্বন্ধে আলাদাভাবে পড়ব, ঠিক আছে? তার মানে একই নির্দেশতন্ত্রের ওপরে তুমি যদি থাকো, মানে মনে করো বাসটাই একটা নির্দেশতন্ত্র, সেই বাসের মধ্যে আশিক এবং বেবো দুজনেই ছিল। তারা দুজন যাই হোক না কেন ওদের গতি, ওরা দুজন নিজেদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্বের পরিবর্তন করছে না বলে ওরা স্থির বলে মনে করবে নিজেদের। কিন্তু বাইরে থাকা কোনো ব্যক্তি, যেটা আমরা চাঁদনিকে মনে ভেবে নিয়েছি, সে দেখতে পাবে সময়ের সঙ্গে সঙ্গে তার সাপেক্ষে এদের দূরত্ব পরিবর্তন হচ্ছে, তাই তার সাপেক্ষে এদের একটা গতিবেগ থাকবে। তাহলে একে অপরের সাপেক্ষে এদের কোনো গতিবেগ নেই। কিন্তু বাইরের কোনো ব্যক্তিকে যদি এরা দেখতো, যদিও আশিক এখন অসাড় হয়ে গিয়েছিল, ও শুধু বেবোকেই দেখতে পাচ্ছিল, পরিবেশের কিছুই দেখতে পাচ্ছিল না, হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে যখন যাচ্ছিল, বাইরের থেকে যদি চাঁদনিকে দেখতে পায় তখন তো বুকে একটু ধাক্কা লাগবে, তাই না? তখন তার ভয় পাবে সে, তখন সে বাইরের থেকে চাঁদনিকে দেখা শুরু করলো এরকম জানলা দিয়ে। কিন্তু বাস তো চলছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বাস এবং চাঁদনির মধ্যে দূরত্ব কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, কিছু একটা হচ্ছে, তাই তো? সেই কারণের জন্য আশিক তখন, যেহেতু চাঁদনির সাপেক্ষে তার গতিবেগ পরিবর্তন হচ্ছে, তাই আশিক নিজেকে আবার গতিশীল বলে মনে করতে শুরু করবে। অর্থাৎ বাসের মধ্যে থাকা কোনো ব্যক্তি বাসের বাইরের কোনো বস্তুকে যদি দেখে তখন সে নিজেকে গতিশীল বলে মনে করবে। যদি বাইরের কোনো বস্তুকে না দেখে তাহলে সে নিজেকে গতিশীল বলে মনে করবে না, তাই তো? এসি ট্রেনের মধ্যে তুমি বসে রয়েছো, ট্রেনের সব দিকের দরজা জানলা বন্ধ, জানলার পর্দা তুমি টেনে দিয়েছো, দিয়ে ভিতরে দিব্যি দুজন বসে রয়েছো, দুজন দুজনকে স্থির বলে মনে করবে, তাই তো? কিন্তু জানলা খুলেই বাইরের দিকে যদি দেখো তাহলে গাছগুলো দেখবে পেছনের দিকে সরে যাচ্ছে, কিছু ব্যক্তি হাঁটতে হাঁটতে যাচ্ছিল তারাও পেছনের দিকে সরে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে ঘটনাটা ঘটছে তখন তুমি দেখতে পাবে তুমি গতিশীল। তার কারণ তুমি কাদের সাপেক্ষে গতিশীল, ওই যে বাইরে যারা চলছিল তাদের সাপেক্ষে তুমি যদি নিজেকে চিন্তা করো তাহলে তুমি গতিশীল হয়ে যাবে। কিন্তু তুমি জানলা দরজা সব বন্ধ করার পরে ভিতরে কোনো একজন ব্যক্তির সঙ্গে বসে, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে সামনে সে বসেছিল, বা মা বাবার সঙ্গে যাদের সঙ্গেই তুমি বসে রয়েছো, সামনে যে বসে রয়েছে তার সঙ্গে তাকে যদি তুমি দেখো কন্টিনিউয়াসলি, ঠিক আছে, সে যদি সময়ের সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এবং তার মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন না হয়, তাহলে কি দেখতে পাবে? তাহলে তুমি দেখতে পাবে যে তোমরা একে অপরের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছো, ঠিক আছে? তাহলে একটা জিনিস এত সময় নিশ্চয়ই স্পষ্ট হয়েছে যে গতি বা স্থিতি বর্ণনা করার জন্য আমাদের সবসময় একটা রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্রের প্রয়োজন হবে। তাহলে আমরা যদি গতিশীল হই তাহলে কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে গতিশীল। এখন জানার চেষ্টা করি কোনো বস্তুকে তাহলে গতিশীল বলতে গেলে, আমরা এত সময়ের আলোচনায় বুঝলাম যে কোনো বস্তুকে গতিশীল বলতে গেলে আমাদের কোনো একটা স্থির বস্তুর প্রয়োজন হবে। যেমন ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু চাঁদনি, ঠিক আছে, এটা 0 ছিল না। তার কারণ কি, এখানে চাঁদনি গতিশীল ছিল। তার মানে কেউ একজন
গতিশীল মানে কেউ একজন স্থির থাকলে তবেই আর একজনের গতি বোঝা যাবে, তাই তো? তার মানে একজনকে তো স্থির থাকতেই হবে গতির আলোচনা করতে গেলে। ঠিক তেমন স্থিতির আলোচনা করতে গেলে কোনো গতির অবশ্যই প্রয়োজন হবে। তাহলে কি বললাম যে এই যে স্থিতি এবং গতি, এত সময় বলেছিলাম না এদের মধ্যে ভীষণ একটা সম্পর্ক রয়েছে। তার কারণ স্থিতিকে এক্সপ্লেন করতে গেলে আমার গতির প্রয়োজন হবে, গতিকে এক্সপ্লেন করতে গেলে আমার স্থিতির প্রয়োজন হবে। তাহলে কোনো বস্তু গতিশীল সেটা বোঝাতে গেলে কোনো একটা স্থির বস্তুর অবশ্যই প্রয়োজন হবে, তাই তো? কিন্তু সমস্যা এই জায়গায়, হোয়াট ইজ অ্যাবসলিউট রেস্ট? হোয়াট ইজ অ্যাবসলিউট রেস্ট? আমরা 3 নম্বরে যেটা বুঝবো, হোয়াট ইজ অ্যাবসলিউট রেস্ট। প্রকৃত পক্ষে রেস্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পরম স্থিতি বলতে আমরা কি বুঝি, এবং আমরা দেখব হোয়াট ইজ অ্যাবসলিউট মোশন, অর্থাৎ পরম গতি বলতেই বা আমরা কি বুঝি। চলো দেখে নেওয়া যাক। তো হোয়াট ইজ অ্যাবসলিউট রেস্ট? প্রকৃত পক্ষে রেস্ট বলতে আমরা কি বুঝি? দেখো, বেবো নিজে স্থির বলে, মানে বেবো স্থির ছিল কার সাপেক্ষে? আশিকের সাপেক্ষে। কিন্তু সেই হাঁটতে হাঁটতে চাঁদনি যখন বেবোকে খেয়াল করেছিল তখন বেবো স্থির ছিল না, তাই তো? তার মানে একই ব্যক্তি কারুর সাপেক্ষে স্থির হতে পারে, কারুর সাপেক্ষে গতিশীল হতে পারে, তাই তো? মানে পৃথিবীতে প্রচুর ভাবনা করার জিনিস রয়েছে, তাই তো? তুমি কারোর সম্বন্ধে কিরকম ভাববে সেটা তোমার মনে কি তার সম্বন্ধে ভাবনা লুকিয়েছে তার উপরে ডিপেন্ড করে। তোমার সাপেক্ষে কেউ একজন ভালোও হতে পারে, সেই একই মানুষ অন্য কারোর কাছে খারাপ হতে পারে, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি নিজের সাপেক্ষেই বিচারটা করতে পারবে, তাই তো? ঠিক তেমন কোনো বস্তু গতিশীল সেটা বর্ণনা করতে গেলে কারুর সাপেক্ষেই বর্ণনা করতে হবে, কোনো বস্তু স্থির সেটাকে বর্ণনা করতে গেলে কারুর সাপেক্ষে বর্ণনা করতে হবে। তো চলো অ্যাবসলিউট রেস্ট কি জিনিস সেটা দেখে নেওয়া যাক। দেখো, এই যা কিছু উদাহরণ আমরা দিচ্ছিলাম, এই যে রাস্তাটা, এই যে বাসটা, এই যে 3টে ব্যক্তি আশিক, বেবো এবং চাঁদনি, তারা সবাই কোথায় ছিল? পৃথিবীর উপরে ছিল, তাই না? তাহলে পৃথিবীর উপরে যদি থাকে তাহলে এরা পুরোটাই পৃথিবীর উপরে যদি থাকে, ইভেন আমি তুমি সবাই কোথায় রয়েছে? এখন পৃথিবীর উপরে বসে রয়েছি, বা পৃথিবীর উপরে দাঁড়িয়ে রয়েছি, পৃথিবীর উপরে হাঁটছি, পৃথিবীর উপরে দৌড়চ্ছি। কিন্তু এই পৃথিবীর সমস্ত সংসারগুলোকে নিয়ে পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করে। তার মানে পৃথিবী নিজেই স্থির নয়, পৃথিবী নিজেই কারুর সাপেক্ষে গতিশীল, তাই তো? এখন আমরা বলেছি যে কোনো বস্তুকে গতিশীল মনে করতে গেলে আমার পরম স্থির বস্তুর প্রয়োজন হবে, অর্থাৎ একটা স্থির বস্তুর প্রয়োজন হবে। তাহলে এর মধ্যে এত স্থিতিগতি নিয়ে আলোচনা করছিলাম যেখানে এরা কেউই আসলে স্থির নেই, পৃথিবীর উপরে সবাই ঘুরছে, তাই না? তাহলে পৃথিবী নিজেই স্থির নেই, বোঝা গেল? আচ্ছা, তাহলে পরম স্থিতি কোথায় খুঁজে পাবো? দেখি, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, আবার নিজের চারপাশে এইভাবে ঘুরতে শুরু করেছে, তাই তো? তার মানে সূর্যের চারিপাশে একই সঙ্গে ঘুরতে ঘুরতে এইভাবে ধরো সূর্যের চারপাশে ঘুরছে, একই সঙ্গে নিজের চারপাশে এইভাবে, একই সঙ্গে নিজের চারপাশে এইভাবে ঘুরছে। তাহলে এই যে ঘূর্ণন, তাহলে একই সঙ্গে সূর্যের চারপাশে এবং নিজের চারপাশে দুদিকেই সে তো ঘুরছে, তার মানে সে মোশনে আছে, অর্থাৎ গতিশীল অবস্থায় রয়েছে। আরও মজার বিষয় হচ্ছে সূর্যের সংসারে কারা কারা রয়েছে? সূর্য একটা সংসারিক লোক, ভালো করে বোঝো, সূর্যও কিন্তু একটা সাংসারিক লোক, তার একটা সংসার আছে, তাই তো? সংসারটা কেমন? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে সূর্যের আকর্ষণে তারা তো সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে এরাই সূর্যের সংসার, সৌরজগৎ। তাহলে সূর্য তার এই যে জগৎ নিয়ে আকাশগঙ্গা নামক ছায়াপথে আমরা থাকি না, তাহলে সূর্য তার সংসার নিয়ে আকাশগঙ্গা নামক ছায়াপথে, অর্থাৎ ওইটাই সূর্যের কাছে পৃথিবী, তাহলে এই আকাশগঙ্গা ছায়াপথে সূর্য ঘুরে বেড়াচ্ছে। তাহলে ভালো করে তুমি বুঝলে যে এই যে একটা ছায়াপথ যদি আমরা কল্পনা করি, তাহলে সূর্য এই ছায়াপথে রয়েছে এবং সূর্যের চারপাশে বাকি যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে তারাও কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? এবং সূর্য নিজেই এই ছায়াপথের মধ্যে চলাচল করছে, অর্থাৎ সূর্য তার জগৎকে নিয়ে স্থির অবস্থায় নেই। আরে মহা মুশকিল। এবার আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সিকে অ্যান্ড্রোমেডা, তাই তো? হাবলস টেলিস্কোপের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির থেকে আমাদের যে
ছায়াপথ আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে সেটা পরপর দূরে সরে যাচ্ছে। তাহলে হাবেলস টেলিস্কোপ রেডশিফটের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আমাদের ছায়াপথগুলোর মধ্যেও দূরত্ব ক্রমশ বাড়ছে, তাই তো? তাহলে মহাবিশ্বে এই যে ছায়াপথের অস্তিত্ব রয়েছে তারা একে অপরের থেকে দূরত্ব বাড়াচ্ছে, তার মানে আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সির থেকে আমরা পরপর দূরে সরে যাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে পৃথিবী স্থির নেই, পৃথিবী নিজেই নিজের সাপেক্ষে ঘুরছে, আবার সূর্যের চারপাশে ঘুরছে। আর মুশকিল সূর্য আবার তার সংসার নিয়ে ছায়াপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার আরও মুশকিল, ছায়াপথগুলোও পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে পরম স্থিতি কোথায় পাবো? কেউই স্থির নেই। তারপর পুরো মহাবিশ্বই আমরা এন্ট্রপির মাধ্যমে প্রমাণ করতে পারবো যে মহাবিশ্বের এন্ট্রপি অর্থাৎ মেজার অফ ডিসঅর্ডার, অর্থাৎ ডিসঅর্ডার মহাবিশ্বের যে মহাবিশ্ব আমরা প্রমাণ করতে পারবো এন্ট্রপির গণনার সাহায্যে যে মহাবিশ্ব আসলে এক্সপ্যান্ড করছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। তার মানে মহাবিশ্বের কোনো কিছুই স্থির নেই, সবাই গতিশীল। তাহলে সবাই যদি গতিশীল হয়ে থাকে তাহলে পরম স্থিতির কোনো অস্তিত্ব নেই। আর পরম স্থিতির যদি অস্তিত্ব না থাকে তাহলে পরম স্থির বস্তু যদি আমরা না পাই তাহলে কোনো পরম গতিশীল বস্তু আমরা খুঁজে পাবো না। তাই পরম স্থিতি আর পরম গতি বলে আসলে কিছু হয় না। তাহলে হয় কি? এতদিন ধরে নিউটনের কথা চিন্তা ভাবনা করছি, সে গতিশীল স্থির বস্তু বলছে, তাই তো? তাহলে হয়টা কি, আর হয়টাই বা কেন, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে চলো, রিলেটিভ মোশন, এত সময় পর্যন্ত যা গতিবেগ নিয়ে আমরা আলোচনা করি সবই কিন্তু রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি, কারুর সাপেক্ষে গতি। কিন্তু আমরা এই সাপেক্ষটা লিখি না সব সময়। প্রয়োজন পড়বে যখন, তখন তো আমাদের লিখতে হবে, তাই তো? তাহলে চলো, ভেলোসিটি অফ বেবো উইথ রেসপেক্ট টু আশিক বলেছিলাম, কিন্তু আমরা সাধারণভাবে ভেলোসিটি অফ বেবো ইকুয়াল টু 0 এইটাই আমরা লিখি, তাই তো? কিন্তু সবার গতি বা সবার স্থিতি আসলে কারুর সাপেক্ষে, কোনো একটি পার্টিকুলার নির্দেশতন্ত্রের সাপেক্ষে কারোর গতি বা কারোর স্থিতি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাছাড়া গতি বা স্থিতিকে নির্ণয় করা সম্ভব নয়, তাই তো? তাহলে পরম স্থিতি পরম গতি বলে কিছুই নেই। তাহলে নিউটনের যে গতিসূত্রগুলো, সেই গতিসূত্রগুলো কিভাবে প্রযোজ্য হয় সেটাই আমরা জানার চেষ্টা করি। তাহলে নিউটনের গতিসূত্র হওয়ার মানে গতিসূত্রগুলো প্রযোজ্য হওয়ার কারণটা হচ্ছে এইটা যে আমরা পৃথিবীর উপরে যখন বসে থাকবো, ঠিক উদাহরণটা এমন, বাসের মধ্যে থাকা দুটো ব্যক্তি যখন জগতের বাইরের সঙ্গে তাদের কোনো মতলব নেই, তাই তো, তাদের কোনো সম্পর্ক নেই, তখন তারা নিজেদের মধ্যে তারা যদি দূরত্ব পরিবর্তন না করে তাহলে তারা দুজন একে অপরকে স্থির বস্তু বলে মনে করতে পারবে। তাহলে আমাদের কাছে এরাই স্থির বস্তু হবে, ঠিক আছে? এবং বাসের মধ্যে থাকা এই দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে সঙ্গে যদি দূরত্ব বাড়ায়, অর্থাৎ মনে করো আশিকের উপরে রাগ করে বেবো দ্রুত বেগে বাসের থেকে নেমে যেতে শুরু করলো, দরজার দিকে চলতে শুরু করেছে, তাই তো? তাহলে আশিকের সঙ্গে বেবোর দূরত্ব বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু বাসের বাইরের কথা এখনো দেখিনি, চিন্তা করিনি, বাসের জানলা আমরা খুলিনি, তাই তো? তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তখন দেখতে পাবো আশিক এবং বেবোর মধ্যে গতি আছে, তাই তো? এই সমস্ত যে গতির আলোচনা সেগুলো কিন্তু আমরা নিউটনের গতিসূত্রে পাবো, ঠিক আছে? কিন্তু যদি এই গতি আমরা জানলাটা খুলে দিয়ে বাইরের কারুর সাপেক্ষে চিন্তা করি, ঠিক আছে, তখন কিন্তু আবার আলাদা রকম ধরা পড়বে। তো মূল কথা হচ্ছে আমরা যে গতি আলোচনা করি সবই আসলে আপেক্ষিক গতি। বাস্তবে পরম এবং চরম গতি বলে কিছু হয় না। তাহলে এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের বেসিক, যেটা তোমাদের সবার আগে ভালো করে প্রপারলি বুঝতে হবে। তারপর আমরা পরপর ওয়ান ডাইমেনশনাল মোশনে এগোতে শুরু করব। তাহলে এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সব থেকে বড় সমস্যা যেটা করে ফেলো, তোমরা কনসেপ্টে গুরুত্ব না দিয়ে তোমরা সরাসরি জাম্প করে যাও, অঙ্ক হোক বা মানে প্রবলেম হোক বা থিওরি হোক, যেগুলো পরীক্ষায় পড়বে। আরে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এই পরীক্ষার ব্যাপারটা মাথার মধ্যে থেকে চিন্তা ভাবনা সরিয়ে আগে শেখো, তাই তো? তার কারণ তোমার যখন কোনো জিনিস প্রয়োগ করতে হবে না, অ্যাপ্লিকেশন যখন প্রয়োগ করতে হবে না, তখন তোমার ব্যাপারটা অন্যরকম। মানে কি রকম? তুমি কি শিখেছো সেটার কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়। আমরা কোনো মানুষকে ভালোবাসি না বা কোনো মানুষকে ঘৃণা করি না, আমরা তার কর্মকে ঘৃণা করি বা কর্মকে ভালোবাসি। আসলে কোনো মানুষের কর্ম যেটা, সেটাই হচ্ছে তার কাছে আসল। ঠিক তাই পৃথিবী তোমার কাছ থেকে যে প্রোডাক্টিভিটিটা আশা করে সেইটাই যখন তুমি দিতে পারবে না,
তাই তো? তখন তুমি পৃথিবীর কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। তার মানে কি, তোমার প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে হবে, তাই তো? তোমার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাটাকে বাড়াতে হবে। তাহলে তোমার উৎপাদনশীল হতে গেলে তোমার নলেজ অ্যাকোয়ার করা দরকার, প্রচুর জ্ঞান কালেক্ট করার দরকার, কনসেপ্ট কালেক্ট করার দরকার, যেটাকে তুমি ইউজ করতে পারবে। নাম্বার ইম্পর্টেন্ট নয়, তোমার কনসেপ্ট হয়ে গেলে নাম্বার অটোমেটিক্যালি এসে যাবে, তাই তো? কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এক্সামিনেশন বেসিসে পড়াশুনো করো, যেটাই সব থেকে খারাপ বিষয়। এক্সামিনেশনের কথা চিন্তা করে পড়াশোনা করে তুমি কোনোদিন ভালো কোনো জায়গায় যেতে পারবে না। হয়তো ছোটোখাটো কিছু চাকরি বাকরি করতে পারবে, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম তোমার প্রোডাক্টিভিটি, তোমার এই প্রোডাক্টিভিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জগতে তুমি যে কারণের জন্য এসছো সেই কারণটার আগে তুমি বিশ্লেষণ করো। তো চলো, কনসেপ্ট সেই জন্য খুব ইম্পর্টেন্ট বলেছি, কনসেপ্টগুলো ভালোভাবে অ্যাকোয়ার করো, নলেজগুলোকে আস্তে আস্তে গ্রহণ করো, অর্জন করো। তো ঠিক আছে, আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের বেসিক কনসেপ্টটা পড়ে ফেললাম। এই বেসিক কনসেপ্টের পরে আমরা পরপর এবার অ্যাডভান্স লেভেলে চলতে শুরু করব। আমরা নেক্সট যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা এবার আলোচনা করব ওয়ান ডাইমেনশনাল মোশন, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন, এবং সেই মোশনে আমরা যে গতিবেগ, সরণ, ত্বরণ, এই সমস্ত বা তাৎক্ষণিক গতি, তাৎক্ষণিক সরণ, ত্বরণ, এগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, ধরো তুমি মনে করলে যে না তুমি খুব বুঝে যাচ্ছ, মানে বুঝে গিয়েছো, এসব তো ক্লাস 9-এ ছিল, খুবই সহজ বিষয়। ক্লাস 9-এ শুধু কেবলমাত্র তোমাকে টাচ করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। তোমাকে এবার ডিটেলসে কিন্তু বেসিক বিষয়গুলো পড়তে হবে। তুমি যদি মনে করো তুমি খুব বুঝে গেছো, তাহলে একটা প্রশ্ন আমি তোমার কাছে করতে পারি যে কোনো একটা কণাকে উলম্বভাবে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলে, ছুঁড়ে দেওয়ার পরে সেই কণাটা তোমার হাতে এসে পড়লো, তার গড় গতিবেগ কত এবং তার গড় দ্রুতি কত, সেটা তুমি যদি জানো তাহলে তুমি কমেন্টে জানিও। ঠিক আছে, যদি এটাও তোমার প্রবলেম থাকে এবং এই যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের বিষয়ে একবারের জন্য তোমার মনে হয় যে না এখানে আমার কোনো সমস্যা ফিল করছি, বা স্মুথলি চিন্তা করতে গিয়ে একবারের জন্য বেঁধে থাকে, তাহলে বুঝবে তোমার কনসেপ্টের প্রয়োজন সবার আগে পড়বে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা পড়বো এই সমস্ত বিষয় নেক্সট ভিডিওতে। তো সিরিজ তো কন্টিনিউ করছি, আশা করি তোমরা সঙ্গে থাকছো এবং পড়াশোনা ভালোভাবেই চালিয়ে যাচ্ছ, সেই আশাই মূলত আমি করব। আর এই যে উদাহরণগুলো এত সময় পর্যন্ত দিলাম, পিওরলি জাস্ট ফর ফান এবং নলেজটাকে গেইন করার জন্য, নলেজটাকে ইনক্রিজ করার জন্য এবং প্রপারলি মনে রাখার জন্য। তার কারণ কোনো জিনিস তুমি যদি নিজের সঙ্গে কানেকশান ফিল করো, ইফ ইউ ফিল কানেক্টেড, তাহলে ইউ ক্যান রিলেট, মানে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং সেটাকে তুমি ভালোভাবে বুঝতে পারবে। এর উদ্দেশ্য কিন্তু শুধু সেইটুকুই। প্রেম করার বয়স নয় এই মুহূর্তে, একদমই ওটা করবে না। প্রেমের প্রকৃত অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা, তোমরা যেটা ভাবো সেটা হয়তো নয়। আর অনেকেই হয়তো সেরকম ভালো কিছু ভেবে করতে পারো, কিন্তু ব্যাপারটা অন্য। তো যাই হোক, এই যে বিভিন্ন ট্র্যাপ, প্রকৃতিতে তুমি যখন থাকছো তোমার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা, প্রপারলি নিজের অস্তিত্বটাকে বজায় রাখা। এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করবে না। তার জন্য প্রত্যেক জিনিসে একটা টাইমিং আছে, সেই টাইমে সেটা করো, খুব গুরুত্বপূর্ণ এবং করাও জরুরি, এবং সেটা ভালো ফল পাবে। তাই তো? তাহলে জীবনে তো একা চললে হবে না, মানুষ সামাজিক জীব, আমাদের একসঙ্গেই চলতে হবে। তো একটা সময় তোমার জন্য আসবে, এখন পড়াশোনার সময়, তোমার ক্যারিয়ারটা তৈরি করার সময়, সেই জন্য এখন একটু পড়াশোনার প্রতি মন দাও, তারপর আস্তে আস্তে সবই করা যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি যে সিরিজটা পরপর কন্টিনিউ করতে করতে যাবে, স্কিপ করবে না, আগে বা পরের ভিডিও ইচ্ছে মতো দেখে নিলাম এমন করবে না, সিরিজ ওয়াইজ দেখতে দেখতে যাবে। আমি রেগুলারলি কনসেপ্টটাকে নিজেরটাও আপডেট করার চেষ্টা করব, তোমাদের কনসেপ্ট যাতে আপডেট হয় সেটা আমি করার চেষ্টা করব। তারপর আমি এমসিকিউগুলো আস্তে আস্তে দিতে শুরু করব, প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্টগুলো ক্লিয়ার করার পর তার এমসিকিউ পার্ট আমি পরপর আপলোড করতে শুরু করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই।